তখনকার দিনগুলো কত ভালো ছিল তাই না? আমরা কত মজা আনন্দ করতাম, একটুতেই কেঁদে ভাসাতাম। অথচ দেখো, বড় হওয়ার সাথে সাথে আনন্দগুলো চলে গেছে, মাথা ভর্তি টেনশন জমে গেছে। এখন তো কষ্ট হয়, তবুও কাঁদা যায় না। আয়াতের কথার মাঝে কি এমন ছিল কে জানে, সকলে চুপ হয়ে গেল। সবার মুখের মিষ্টি হাসিটা উধা হয়ে গেল। আয়াতের কথায় বোঝা যাচ্ছে মেয়েটা কতটা কষ্টে আছে। হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু হয়তো কোথাও না কোথাও কষ্টগুলো জমা আছে। আশিয়ান গাড়ি থামিয়ে দিল। বড় হওয়ার সাথে সাথে মাথার ভেতর চিন্তার পাহাড় হয়ে যায়। বড় হওয়ার পর সকলে এটাই ভাবে, ইস, যদি আরো একবার ছোট হতে পারতাম, সেই দুরন্ত হাসিময় শৈশবে ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। বড় হওয়ার সাথে সাথে অনেক চিন্তা মাথায় ভর করে। না জানি ভবিষ্যতে কি হবে, কিভাবে সব ম্যানেজ করব। কিন্তু ছোটবেলা দেখো না, কোনো চিন্তাই নেই, মুক্ত পাখির মতো উড়ে উড়ে বেড়াই। তখন আশিয়ান বোনের দিকে তাকিয়ে বলল, বনু, তুই কি এখনো কষ্টে আছিস? তাহলে আমাদের বল না। আয়াত অসহায় চোখে আশিয়ানের দিকে তাকালো। আয়াতের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভাইয়া, সত্যি আমি ভালো নেই, আমি ভালো নেই। জীবনের এত টানাপড়েনের মাঝে আমি হাঁপিয়ে গেছি। আয়াতের চোখ দেখে আশিয়ানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সামনের মিররে আয়েশা চৌধুরী আর আদিয়ান চৌধুরী দেখছে। ওনাদের বুকটা ধক করে উঠল। সত্যি কি তাদের মেয়ে ভালো নেই? আয়াত তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, হাজার রকম দুর্ঘটনার রোগ শোকের বিপরীতে সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকাটাই যে আজকের পৃথিবীর একটা বিস্ময়কর ঘটনা। কিন্তু সাধারণ মানুষ তা ভেবে দেখে না। মানুষের বেঁচে থাকার প্রত্যেকটা দিন হচ্ছে লটারি জেতার মতো। এই সত্যটা উপলব্ধি করতে পারলে পার্থিব টানাপোড়েনগুলোকে অন্তত তুচ্ছ বলে মনে হয়, কথা বা তুচ্ছ মনে হয়। আহি, তুই ঠিক আছিস? কি বলছিস এগুলো? ভাইয়া, তেমন কিছুই না, এই লাইনগুলো মাথার ভেতরে গুতাগুতি করছিল, তাই তোর কাছে ঝেড়ে দিলাম। কিন্তু তোর কথার মানে তো আমি উল্টো কিছু বুঝছি। আয়াত একটু হকচকিয়ে গেল। তখন আশিয়ান বলল, তোর মতো ছোট মাথায় এত জ্ঞানী কথা এলো কবে থেকে? এত ভারী ভারী কথা বলারও শিখে গেছিস? বাহ। আসলে কি বলতো ভাইয়া, জীবনকে যে যত কাছে থেকে দেখবে সে তত গভীরভাবে জীবনকে উপলব্ধি করতে পারবে। হয়েছে বোন, এখন তোর জ্ঞানী কথা রাখ, আমি বুঝে গেছি। মা বাবা, তোমরা কি বোর হচ্ছ? তখন আদিয়ান চৌধুরী বললেন, বোর হব কেন? আমি তো আহিয়ানার কথাগুলো মন দিয়ে শুনছিলাম আর গভীরভাবে চিন্তা করতে চাইছিলাম। আসলে ও জীবন সম্পর্কে যা বলল সব কিছুই ঠিক। 100 দুর্ঘটনার মাঝে পৃথিবীতে সুস্থভাবে নিঃশ্বাস নেওয়াটাই হচ্ছে বিস্ময়কর ঘটনা। না হলে দেখ, প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে। সেসব খবর কি আমরা রাখি না। অথচ একটু ভালো থাকার জন্য বা বাঁচার জন্য আমরা কত কিছু করি। কিছু কিছু বিপরীত মানুষ তো তাদের বিলাসিতা নিয়ে এত মত্ত হয়ে পড়ে যে তারা ভুলে যায় তাদের রবের নিকট ফিরতে হবে এবং প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। একদম ঠিক বলেছো বাবা। জ্ঞানী মেয়ের জ্ঞানী বাবা। তো জ্ঞানী মেয়ের ভাই, আপনি কি এখন গাড়ি ছাড়বেন নাকি আমরা এখানেই আজ থাকবো? মিসেস আয়েশা চৌধুরীর মাথায় বোধহয় আমাদের কথাগুলো ভালোভাবে সেট হচ্ছে না, তাই বোধহয় তিনি একটু বিরক্ত বোধ করছেন। আসলে কি বলতো, মূর্খ মানুষদের মাথাও এগুলো ঢুকবেও না। তাদের সামনে এগুলো না বলাই ভালো হবে। কি এত বড় কথা? তুমি আমাকে মূর্খ বললে? আমি কোথায় তোমাকে মূর্খ বললাম? এটা একটা কথা আছে না, কথা বলি সবার মাঝে, তার কথা তার গায়ে বাজে। আশিয়ান আর আয়াত এই কথা শুনে হেসে ফেলল। আদিয়ান চৌধুরীও ওদের সাথে যোগ দিল। আয়েশা চৌধুরী তিনজনের হাসি দেখে মুখ ঘুরিয়ে নিল। আশিয়ান গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর আয়েশা চৌধুরী বললেন, আমার কেউ নেই, আমি এই দুনিয়ায় একা, কেউ আমার হয়ে কথা বলে না। ওনার এই কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। তখন আশিয়ান বলল, এই, তোমরা আশিয়ান চৌধুরীর মাকে কথা শোনাচ্ছ কেন? তোমরা জানো তিনি কত ইন্টেলিজেন্ট, হুদাই তোমরা তাকে নিয়ে মজা করছো। আচ্ছা বাবা, সরি, এরপর থেকে আর তোমাকে নিয়ে আমরা হাসবো না। বাসায় যেতে দেরি হচ্ছিল বলেই তো আমি গাড়ি স্টার্ট দিতে বললাম। আমি তো আহির কথা আর তোমার কথা শুনছিলাম, ভালোও লাগছিল। কতদিন হলো আমি আমার বাড়িটাকে দেখি না। তোমরা গাড়ি থামিয়ে কথা বলছিলে, তাই তো বললাম, কিন্তু তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করলে। ওকে বাবা, সরি, আর বলবো না। এই তোমরা ওকে সরি বলো। তখনই আয়াত বলল, ভাইয়া, তাড়াতাড়ি গাড়ি থামাও। আশিয়ান তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে? ভাইয়া, হাওয়াই মিঠাই প্লিজ এনে দাও না।
তুই এত বড় হয়ে গেছিস, এখনো তোর হাওয়ার মিঠাইকে ভুলিসনি? আহা ভাইয়া, হাওয়াই মিঠাই হচ্ছে আমার জীবনের প্রথম ভালোবাসা। একে কি করে ভুলি? এর জন্য কত বিশ্বযুদ্ধ করেছি, মনে নেই? তা আর বলতে, তোর থেকে একবার হাওয়ার মিঠাই নিয়েছিলাম, তুই আমার চুল টানতে টানতে কি অবস্থা করেছিলিস সব মনে আছে। তুই বস, আমি নিয়ে আসছি। মোট 10টা আনবে। এতগুলো কেন? বারে, আমি একা খাবো নাকি? আরো অনেকজন আছে, সবাইকে দিব। তাছাড়া আমার বাবার বউয়েরও তো হাওয়াই মিঠাই খুব পছন্দের। অসুস্থ থাকলেও সে এটা খেতে পাবে, প্রবলেম নেই। আশিয়ান, আদিয়ান চৌধুরী আর আয়েশা চৌধুরী আয়াতের বাবার বউয়ের কথা শুনে হেসে ফেললেন। আয়েশা চৌধুরী বুঝতে পারছেন আয়াত ওনার সাথে মা সম্বোধন করে কথা বলতে চাইছে, কিন্তু বলছে না। তখন আশিয়ান বলল, তা আপনার বাবার বউ কি বলেছে? সে খাবে? হয়েছে, সব কথা বলতে হয় নাকি? সব বুঝি আমি। আর তাছাড়া তুমিও খাবে, পরে আমারটা নিয়ে টানাটানি করবে ছোট বেলার মতো। না বাবা, আমি কাউকে ভাগ দেব না। আচ্ছা, আনছি। বলে আশিয়ান গাড়ি থেকে বেরিয়ে হাওয়াই মিঠাই আনতে গেল। এদিকে আদিয়ান চৌধুরী বললেন, এবার শান্তি হলো। হাওয়ার মিঠাই শুধু বাবার বউয়ের নয়, বাবারও পছন্দ। তোর বাবা আর তোর বাবার বউ কিন্তু এই হাওয়ার মিঠাই খেয়ে প্রেম করেছে। বেশি করে আনতে বলেছি, সেই জন্য 10টার মধ্যে তুমিও আছো। বাবার বউকে কি বাবার বউ বলে ডাকা হবে নাকি মা বলেও ডাকা হবে? সবাই তো মা বলেই ডাকে, আমি না হয় বড় হয়ে একটু ইউনিক নামে ডাকলাম, বাবার বউ। ডাকটা সুন্দর না বাবা? খুব সুন্দর। এতদিন আয়েশা চৌধুরী নিজের অধিকার না দেখালেও আজ দেখালেন। উনি একটু উঠে গিয়ে আয়াতের কান ধরে বললেন, এতদিন সব সহ্য করেছিলাম বলে ভাবিস না এখনো সহ্য করব? খুব পাকনা হয়েছো তাই না? মাকে বাবার বউ বলা হচ্ছে। আমি জানি তুই আমাকে আগেই ক্ষমা করে দিয়েছিস, তবু এতদিন আমাকে জ্বালাচ্ছিস। সেই দিন আশিয়ানের সাথে কথা বলছিলি, আমি সব শুনেছিলাম। তোরা ভেবেছিলি আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি সব শুনেছি। বুঝতে পেরেছিস? তখন আয়াত চিৎকার করে বলল, আহ মা, ছাড়ো, আমার লাগছে, কানটা তো আমার ছিঁড়ে যাবে। একটা কান ছিঁড়ে গেলে আমায় খুব বাজে দেখাবে, তখন আর আমার বিয়ে হবে না। এক কানওয়ালা মেয়েকে কে বিয়ে করবে? আয়াতের কথা শুনে আশিয়ান চৌধুরী হেসে দেয়। আয়েশা চৌধুরীও কান ছেড়ে দিয়েছে। আশিয়ান ও চলে এসেছে। যখন আয়েশা চৌধুরী আয়াতের কান ধরেছিল, কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল গাড়ির বাইরে। এখন গাড়ির ভেতরে ঢুকে আশিয়ান সব কয়টা হাওয়াই মিঠাই আয়াতের হাতে দিল আর বলল, সময় মতো তোর কান মা ছেড়ে দিয়েছে, তোকে আর বিয়ে নিয়ে টেনশন করতে হবে না। তুই এখন হাওয়ার মিঠাই খা। আচ্ছা ঠিক আছে। বলে আয়াত আদিয়ান চৌধুরী আর আয়েশা চৌধুরীকে দুজনকে 2টা হাওয়াই মিঠাই দিল। নিজে নিল একটা। তা দেখে আশিয়ান বলল, আমারটা কোথায়? এতগুলো আমি কিনে আনলাম, অথচ আমাকেই দিলি না। বাহ বাহ। তুমি তো বলনি যে তুমি খাবে। তোরা 3জন খাবি, আর আমি কি বসে বসে দেখবো নাকি? আচ্ছা এই নাও, তুমিও খাও। আয়াত আশিয়ানকে একটা দিল। 4 জনে ঠিক আগের মতো গল্প আর খুনসুটি করতে করতে হাওয়াই মিঠাই খেলো। আশিয়ান আয়াতের হাওয়াই মিঠাইতে হাত দিল। তা দেখে আয়াত রেগে ও চুল টানতে লাগলো। সবার খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আয়াতেরটা বাদে। তা দেখে আশিয়ান বলল, কিরে, এভাবে কচ্ছপের গতিতে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খা, আমাদের সবার খাওয়া তো শেষ। আরে তাড়াতাড়ি খেলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আরও আছে তো, ওখান থেকে খাস। আমার জন্য একটাই কিনেছিলাম, তাই আমি একটাই খাবো। এবার কথা বন্ধ করে গাড়ি স্টার্ট দাও, আমাদের বাড়ি পৌঁছতে দেরি হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আশিয়ান এটা বলে গাড়ি স্টার্ট দিল। আয়েশা চৌধুরী আর আদিয়ান চৌধুরী আজ খুব খুশি। আয়াত অনেকদিন পর আয়েশা চৌধুরীর সাথে মা বলে স্বাভাবিকভাবে কথা বলেছে। আর আজ গাড়িতে যা যা হলো তা ছিল তাদের জন্য সবচেয়ে স্পেশাল মোমেন্ট। আদিয়ান চৌধুরী যদি পারত তাহলে এই সময়টাকে আটকে রাখতো, কিন্তু ওই যে সময় বহমান। এদিকে আয়েজরা সবাই আজ খান বাড়িতে এসেছে। আফিয়া আর ওর মাও এসেছে। বাড়ির সকলে সেই কখন থেকে আয়েশা চৌধুরীর জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা আসছেই না। অবশেষে সবার অপেক্ষার প্রহর শেষ করে আদিয়ান চৌধুরী সকলকে নিয়ে বাড়িতে ঢুকলো। আয়াত ওর মাকে ধরে এনে সোফায় বসালো। আদিয়ান চৌধুরী সব ডকুমেন্ট ফাইল নিয়ে এসেছে। আর আশিয়ান আয়াতের হাওয়াই মিঠাইগুলো আয়েশা চৌধুরীকে বসালে সবাই ওনার সাথে কুশল বিনিময় করলো। আয়াত, আয়াজ, ইসরা, তহনা, আফিয়া আর নাফিজা আর নিশানকে হাওয়াই মিঠাই দিল। সকলে কম বেশি হাওয়াই মিঠাই খেলেও আফিয়া এখনো খায়নি। তাই আফিয়া বলল, এটা কি? আফিয়া, তুই ওটা খাস না, ওটা হচ্ছে বুড়ির চুল। দেখছিস না সাদা সাদা?
আশিয়ান 5টা গোলাপি আর 5টা সাদা হাওয়াই মিঠাই এনেছিল। আফিয়ার হাতে একটা সাদা পড়েছে। আয়াজের কথা শুনে আফিয়া বলল, ইস, কি বলছো? আর আহি, তুমি এটা আমাকে খাওয়াচ্ছ? আরে আফিয়া, তুমি আয়াজের কথা শুনছো কেন? এটা বুড়ির চুল না, এটা হচ্ছে হাওয়াই মিঠাই। কেন তুমি এর আগে খাওনি? না, খাইনি, তবে দেখেছি। আচ্ছা, তাহলে খেয়ে দেখো, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। বলে আফিয়া গালে দিতে নিল। তখন আয়াজ বলল, দাঁড়া আফিয়া, আগে গালে দিস না, তোকে একটা ম্যাজিক দেখাবো। আচ্ছা দেখাও। আয়াজ মন্ত্র পড়ার ভান করে তারপর বলল, এবার তুই গালে দে, দেখবি গালে দেওয়ার সাথে সাথে একদম নাই হয়ে গেছে। তুই টেস্ট বুঝতে পারবি, কিন্তু এটা বুঝতে পারবি না তোর গালে কিছু আছে। আফিয়া আয়াজের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। বাকি সবাই মিটিমিটি হাসছে। আয়াজ আফিয়াকে বোকা পেয়ে ঘোল খাওয়াচ্ছে। আফিয়ার মা জেনেও চুপ করে আছে। তিনিও দেখতে চায় আসলে তার মেয়ে বোঝে কিনা। আফিয়া বলল, সত্যি তাই? একদম সত্যি, তুই খেয়ে দেখ না। আফিয়া হাওয়াই মিঠাই একটু ছিঁড়ে গালে দিল। আয়াজের কথা মতো সত্যি মিলিয়ে গেল। তা দেখে আফিয়া বলল, আর তোমার মিউজিক দারুণ তো, কবে শিখলে এই মিউজিক? এ কথা শুনে ওখানে থাকা ছোট বড় সকলে উচ্চ শব্দে হেসে উঠল। সবার হাসি দেখে আফিয়া বোকা হয়ে গেল। আয়াত হাসি থামিয়ে বলল, ওফো আফিয়া, তুমি বুঝতে পারলে না আয়াজ তোমার সাথে মজা করছে। আই এম সরি আফিয়া, জাস্ট একটু মজা করলাম, প্লিজ মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর থেকে আর আমার সাথে কোনো মজা করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মাকে ঘরে নিয়ে যাই, এখন মায়ের রেস্টের প্রয়োজন। সকলে সম্মতি জানালো। আয়াত আয়েশা চৌধুরীকে ঘরে নিয়ে এলো। ও আর ওর মাকে ফ্রেশ করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে বেরিয়ে জোহরের নামাজ পড়ে নিল। তারপর ব্যালকনিতে দাঁড়ালো। ওর ব্যালকনিটা ওর ভীষণ প্রিয়, কি সুন্দর হাওয়া আসে। তখনই আয়াজ, ইসরাত আর অহনা ঢুকলো আয়াতের রুমে। ওর রুমে কারো উপস্থিতি টের পেয়ে ওড়না দিয়ে মাথার ভালো করে মুড়িয়ে রুমে আসলো। ও সবাইকে দেখে বলল, আরে তোমরা এখানে? তোমার রুম দেখতে আসলাম আর ডাকতে আসলাম, সকলে নিচে খেতে যেতে বলেছে। ও আচ্ছা। তখন ইসরাত বলল, ওয়াও আপু, তোমার রুমটা তো ভীষণ সুন্দর। এক পাশে আবার বুকশেলফও আছে। তুমি মনে হয় বই পড়তে খুব ভালোবাসো। ওই একটু, আচ্ছা তোমরা নিচে যাও, আমি আসছি। আসছি কি, আমাদের সাথে যাবে, তারপর খেয়ে দিয়ে আমরা আড্ডা দেব। সরি, এখন আড্ডা দেওয়া পসিবল না। 10 দিন অফিসে যাইনি, অনেক কাজ জমে আছে। তাও ভাগ্য ভালো, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়নি। এখন কাজগুলো করতে হবে। তোমার তো এখন কাজ করার দরকার নেই তাহলে? দরকার নেই, তবে আজকের দিনের কথা ভেবে আমি পুরো দিনের কথা তো ভুলতে পারি না। তাছাড়া আমার এই কাজটা করতে ভালো লাগে আর আমি করতে চাই। তুমি কোথায় আর কি কাজ করো? এ কথা শুনে আয়াত হকচকিয়ে উঠল। এখন কি বলবে ও? ওকে এখন ধরা খেয়ে যাবে? না না, এতদূর এসে সবকিছু খারাপ হতে পারে না। তখনই আয়াতের ছোট কাকিমণি আয়াতের রুমে এসে বলল, কি হলো? তোমরা সেই কখন আহিকে ডাকতে এসেছো, কিন্তু ওকে ডাকতে এসে তোমরাই লাপাত্তা হয়ে গেছো। তাড়াতাড়ি চলো নিচে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আখি চৌধুরীর কথায় আয়াত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। আর আয়াজ বলল, হ্যাঁ মামি, এখনই যাচ্ছি। বলে আয়াজরা সকলের রুম থেকে বের হলো। আয়াত আর ওর কাকিমণি সবার পেছনে আসতে লাগলো। তখন আয়াত আস্তে করে বলল, তুমি ঠিক সময়ে এন্ট্রি নিয়ে আমাকে বাঁচালে, না হলে কি বলতাম আমি। মিস এএসি, এত চিন্তা কি আছে বলো তো? আমি আগেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হতে পারে, তাই তোমার রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম। যখন আয়াজের প্রশ্ন শুনলাম তখনই ঢুকে পড়লাম। থ্যাংক ইউ সো মাচ কাকিমণি। এতদিনের ত্যাগ কি এইভাবে শেষ হতে দেব নাকি? কখনোই না। আমি সব সময় পাশে আছি তোমার, যেভাবে আগে ছিলাম। দেখবে আমরাই জয়ী হব ইনশাল্লাহ। তো তোমার জামাইয়ের খবর কি? আলহামদুলিল্লাহ, ভালো। এটুকু শুনে তিনি মলিন হাসলো। ও হাসিতে যে কত কষ্ট জমানো সেটা আর কেউ না বুঝলেও আয়াত ঠিকই বোঝে। আয়াত ওর কাকিমণির হাতটা শক্ত করে চেপে ধরলো। তা দেখে কাকিমণি একটা হাসি দিয়ে বলল, তুমি জানো তুমি ওয়ার্ল্ডের বেস্ট মেয়ে, তুমি বেস্ট বোন, বেস্ট নাতি, বেস্ট বৌমা। আর শাশুড়ি আম্মু থামো এবার, সব বেস্টকে আমাকেই বলবে, তাহলে বাকিরা কি করবে? বলে আয়াত হেসে ফেল। তা দেখে আখি চৌধুরীও হাসলেন। কথা বলতে বলতে কখন যে নিচে নেমে এসেছে আয়াত আর আখি চৌধুরী খেয়াল নেই। ওদের হাসতে দেখে রেদওয়ান চৌধুরী বললেন, দুজনে কি নিয়ে হাসা হচ্ছে শুনি? ওনার কথা শুনে দুজনের হুঁশ আসলো যে তারা নিচে নেমে এসেছে। তখন আয়াত বলল, তেমন কিছু না কাকাই, ওই একটু কথা বলছিলাম আর কি।